হ্যালো বন্ধুরা, ফিনিক্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ফাইন্যান্স ক্লাসে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের সাথে আমি ক্লাসে আছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাফাত মাহিম। শেষ ক্লাসেও আমি তোমাদের সাথে ছিলাম। গত ক্লাসে পড়িয়েছিলাম একদম ফাইন্যান্সের ইন্ট্রোডাক্টরি পার্টগুলো। আজকের ক্লাসে ফাইন্যান্সের আর্থিক বাজার নিয়ে কথা বলার চেষ্টা করব। টার্মটা হচ্ছে আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল আজকের ক্লাসে ফাইন্যান্সের আর্থিক বাজারের পাশাপাশি বাংলাদেশের আর্থিক বাজারের অবস্থা নিয়েও দৃষ্টিপাত করার চেষ্টা করব। তো এখন আর্থিক বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট কি জিনিস? এটা এমন একটা জায়গা যেখানে ডেফিসিট ইউনিট আর সারপ্লাস ইউনিট একত্রিত হয়। ডেফিসিট ইউনিট কারা? যাদের টাকা প্রয়োজন তারা হচ্ছে ডেফিসিট ইউনিট। আর সারপ্লাস ইউনিট হচ্ছে তারা যাদের কাছে উদ্বৃত্ত অর্থ আছে, অর্থাৎ যারা সেভার্স, যারা সেভিংস করেছে তারা হচ্ছে সারপ্লাস ইউনিট। আর যাদের টাকা প্রয়োজন ব্যবসা করার জন্য তারা হচ্ছে ডেফিসিট ইউনিট। ফাইন্যান্সিয়াল মার্কেট এমন একটা জায়গা যেখানে ডেফিসিট ইউনিট আর সারপ্লাস ইউনিট একত্রিত হচ্ছে। ডেফিসিট ইউনিট and surplus unit. আর তারা একত্রিত হওয়ার পরে কি করছে? তারা একত্রিত হওয়ার পরে একটা পক্ষ অর্থ সংগ্রহ করছে। অর্থ কেন সংগ্রহ করছে? তার ব্যবসার তহবিলের প্রয়োজন মেটানোর জন্য। কে অর্থ সংগ্রহ করছে? ডেফিসিট ইউনিট অর্থ সংগ্রহ করছে, কারণ ডেফিসিট ইউনিট টাকা দরকার তার ব্যবসার বিভিন্ন খরচগুলো মেটানোর জন্য। আর সারপ্লাস ইউনিট তারা যে কাজটা করছে সেটা হচ্ছে বিনিয়োগ। সারপ্লাস ইউনিটের কাজ হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করা। তাহলে সারপ্লাস ইউনিটকে আমরা ইনভেস্টর বলতে পারি। আর একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে কিভাবে অর্থ সংগ্রহ করা হয় এবং বিনিয়োগ করা হয়? সিকিউরিটিসের আদান প্রদানের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস। ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস এখন কি জিনিস? এটা হচ্ছে একটা স্বল্পমেয়াদী কাগজ বা দীর্ঘমেয়াদী কাগজ যেটাকে ব্যবহার করে অর্থের লেনদেন করা হয় বিভিন্ন মেয়াদে। সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ফাইন্যান্সিয়াল মার্কেটে বা আর্থিক বাজারে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কেনাবেচা করা হয়। সেই ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের উপর ক্লেম থাকে বা দাবি থাকে সারপ্লাস ইউনিটের, কারণ তারা ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা সংগ্রহ করছে। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা ইস্যু করছে বা বিক্রি করছে ডেফিসিট ইউনিট। তারা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ফাইন্যান্সিয়াল সিকিউরিটিসটা ইস্যু করে তহবিল সংগ্রহ করছে। তহবিল সংগ্রহ করার মাধ্যমে তারা নিজেদের ব্যবসার জন্য অর্থায়ন করছে এবং যারা ইনভেস্টর তাদেরকে একটা নির্দিষ্ট হারে রিটার্ন দিচ্ছে। আমি একজন ইনভেস্টর, আমি কেন একটা সিকিউরিটিস কিনবো, অর্থাৎ সিকিউরিটিসে বিনিয়োগ করব? সিকিউরিটিস পারচেস করা মানে কোনো একটা সিকিউরিটিসে ইনভেস্ট করা। যখন আমি কোনো একটা রিটার্ন পাবো তখন আমি কোনো একটা সিকিউরিটিসে ইনভেস্ট করব। সারপ্লাস ইউনিট ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আসে। এখন ফাইন্যান্সিয়াল মার্কেটের মাধ্যমে আসলে মূলত কটা কাজ হয়? ফাইন্যান্সিয়াল মার্কেটের এই কাজগুলোকে 3 ভাগে ভাগ করেছিলেন সিপি জোন্স সাহেব। তো সিপি জোন্সের মত অনুযায়ী ফাইন্যান্সিয়াল মার্কেটে যে কাজগুলো সেগুলো হচ্ছে অর্থ সংগ্রহ ও বিনিয়োগে সাহায্য করা। অর্থ সংগ্রহ বিনিয়োগে সাহায্য করা।
মূলধন গঠন করা। মার্কেট প্রাইস নির্ধারণ করা। মার্কেট প্রাইস এর পাশাপাশি রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাও নির্ধারণ করা। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হারটাও নির্ধারণ করা। রিটার্ন নির্ধারণ করা। অর্থ সংগ্রহ ও বিনিয়োগের ব্যাপারে আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। মূলধন গঠন, মূলধন গঠনটা কিভাবে হচ্ছে? এই ডেফিসিট ইউনিট এবং সারপ্লাস ইউনিট একত্রিত হওয়ার মাধ্যমে যখন অর্থের আদান প্রদান করছে, তখন যারা ডেফিসিট ইউনিট তাদের জন্য কিন্তু ক্যাপিটাল ফরমেশন বা মূলধন গঠন হয়ে যাচ্ছে। তারা একটা ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজারে সিকিউরিটিস ইস্যু করার মাধ্যমে তহবিল সংগ্রহ করছে, অর্থাৎ তাদের মূলধন গঠন হচ্ছে। আর মার্কেট প্রাইস আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন নির্ধারণ করা। মার্কেট প্রাইসটা কিভাবে নির্ধারণ করা হয়? মার্কেট প্রাইস বলতে কি বোঝায়? মার্কেট প্রাইস বলতে একটা সিকিউরিটিসের ট্রানজ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ একটা সিকিউরিটিস হাত বদল হচ্ছে লেনদেনের মাধ্যমে। এই হাত বদলের মাধ্যমে, অর্থাৎ একটা সিকিউরিটিস পারচেস এবং সেলের মাধ্যমে সিকিউরিটিসের দামের যে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে মার্কেট প্রাইসের পরিবর্তন। অর্থাৎ একটা সিকিউরিটিস ফেস ভ্যালু থেকে উপরে উঠছে বা নিচে নামছে, এর মানেটা হচ্ছে মার্কেট প্রাইস বাড়ছে কিংবা মার্কেট প্রাইস কমছে। এটাই হচ্ছে মার্কেট প্রাইস। এই মার্কেট প্রাইসটা আর্থিক বাজারে নির্ধারিত হয় যে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটিসের মার্কেট প্রাইস আসলে কত। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে বোঝায় ইন্টারেস্ট রেটকে বোঝাতে পারে, সেটা ডিভিডেন্ডকে বোঝাতে পারে। এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাও ফাইন্যান্সিয়াল মার্কেটে নির্ধারিত হয়। এখন শেয়ার হোল্ডার যারা হচ্ছে বিনিয়োগকারী, সাধারণ শেয়ার হোল্ডাররা একটা পাবলিক লিমিটেড কোম্পানির মেইন ইনভেস্টর। এখন তারা কি অনুপাতে ডিভিডেন্ডটা পাবে, এটা ফাইন্যান্সিয়াল মার্কেটে নির্ধারিত হয়। তারপর ইন্টারেস্ট, ইন্টারেস্ট কারা পাচ্ছে? ইন্টারেস্ট পাচ্ছে বন্ড হোল্ডাররা। যারা বন্ড পারচেস করে তাদেরকে বন্ড হোল্ডার বলে। আর বন্ড ইস্যুয়ার কারা? যেসব কোম্পানি তাদের তহবিলের প্রয়োজন মেটানোর জন্য বন্ড ইস্যু করছে, অর্থাৎ তারা মালিকানার ঝামেলাটা এড়িয়ে যাচ্ছে, তারা শেয়ার ইস্যু করছে না, তারা বন্ড ইস্যু করছে, তারাই হচ্ছে বন্ড ইস্যুয়ার। এবং বন্ড ইস্যু করার কারণে তাদেরকে একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। সেই ইন্টারেস্টটা নির্ধারিত হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে। এখন ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছে মূলত নমিনাল ইন্টারেস্টকে। নমিনাল ইন্টারেস্ট জিনিসটা কি? গত ক্লাসে একটা টাচ দিয়েছিলাম নমিনাল ইন্টারেস্টের ব্যাপারে। নমিনাল ইন্টারেস্ট যেটা ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড, গত ক্লাসে আমি বলেছিলাম এটার সাথে কম্পেনসেশনের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। নমিনাল ইন্টারেস্ট is equal to real risk-free rate, real risk-free rate বা ঝুঁকিমুক্ত আয়ের হার প্লাস ইনফ্লেশন প্রিমিয়াম, ইনফ্লেশন প্রিমিয়াম প্লাস রিস্ক প্রিমিয়াম। এটা নিয়ে বিস্তারিত আমি গত ক্লাসে কথা বলেছি। রিয়েল রিস্ক ফ্রি রেটটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে একটা মার্কেটে কোনো ধরনের মুদ্রাস্ফীতিজনিত ঝুঁকি নেই কিংবা লোকসানজনিত ঝুঁকি বা ডিফল্ট রিস্কের কোনো এক্সিস্টেন্স নেই। সেক্ষেত্রে আমি যে রিটার্নটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট। আর ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতিজনিত কারণে টাকার মূল্যটা
কমতে থাকে, সে কারণে সেই মুদ্রাস্ফীতিজনিত কারণে আমার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতির পূরণ হিসেবে আমাকে যে কম্পেনসেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন প্রিমিয়াম। আর আমি চিন্তা করছি যে এটা একটা প্রাইভেট কোম্পানি, এটা যেহেতু সরকার না, সেহেতু আমি এদের প্রতিষ্ঠানে যে ইনভেস্ট করলাম আমাকে ইনভেস্টমেন্টের রিটার্নটা ওরা যথাযথভাবে ফেরত নাও দিতে পারে, অর্থাৎ আমার ডিফল্ট রিস্ক আছে। অর্থাৎ আমি টাকা যেটা ইনভেস্ট করেছি সেটা আমি ফেরত পাবো না, এরকম একটা আশঙ্কা থেকে আমি যে প্রিমিয়ামটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামের সাথে মূলত যেই রিস্কটা ইনভলভ সেটা হচ্ছে ডিফল্ট রিস্ক। ডিফল্ট রিস্ক, আমি আবার রিপিট করছি, ইংলিশ টার্মিনোলজিগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। সময় যত আগাবে বাংলা টার্মিনোলজির প্রয়োজনীয়তা তত ফুরবে। ইংলিশ টার্মিনোলজিগুলো খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করতে হবে। এই গেল ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে শর্টকাটে একটা কথা। এখন ফাইন্যান্সিয়াল মার্কেটে কয় ধরনের প্রতিষ্ঠান দেখা যায়? ফাইন্যান্সিয়াল মার্কেটে 3 ধরনের প্রতিষ্ঠান খুব সম্ভবত দেখা যায়। প্রথমত হচ্ছে ডিপোজিটরি ইনস্টিটিউশন। ডিপোজিটরি ইনস্টিটিউশনটা কি জিনিস? ডিপোজিটরি ইনস্টিটিউশন হচ্ছে তারাই যারা জনগণের আমানতটা জমা রাখে। ডিপোজিটরি ইনস্টিটিউশন জনগণের আমানত জমা রাখে। ঠিক কারা বলো তো? জনগণের আমানত জমা রাখে ব্যাংক, অর্থাৎ ডিপোজিটরি ইনস্টিটিউশন হচ্ছে ব্যাংক। ব্যাংক পার্টিসিপেট করে একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে। তারপর বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরাও অনেক সময় ডিপোজিট কালেকশন করে, তারাও ডিপোজিটরি ইনস্টিটিউশনের মধ্যেই পড়ে, তারাও ফাইন্যান্সিয়াল মার্কেটে পার্টিসিপেট করে। এরপর ডিপোজিটরি ইনস্টিটিউশনের পাশাপাশি আর কারা কারা পার্টিসিপেট করে? যারা একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের মধ্যে থাকে। কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের মধ্যে যে প্রতিষ্ঠানটা জনগণের সাথে থাকে তারাও ফাইন্যান্সিয়াল মার্কেটে পার্টিসিপেট করে। একটু ঘোলাটে মনে হচ্ছে না? উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে কারা থাকে? ইন্স্যুরেন্স কোম্পানি থাকে। কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বা চুক্তিভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানি অন্যতম। ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড, আমরা জানি ইন্স্যুরেন্সটা একটা চুক্তি বা কন্ট্রাক্ট, সেটা কার মধ্যে? বীমাকারী এবং বীমাগ্রহীতার মধ্যে একটা চুক্তি। যে চুক্তির ক্ষেত্রে বীমাকারী একটা প্রিমিয়াম নেয়, প্রিমিয়াম নেওয়ার মাধ্যমে সে একটা নির্দিষ্ট ক্ষতি পূরণে প্রতিশ্রুতি দেয়। এই ধরনের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে যারা পার্টিসিপেট করে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফাইন্যান্সিয়াল মার্কেটে পার্টিসিপেট করছে। আর পেনশন ফান্ড একটা নির্দিষ্ট অর্গানাইজেশন ম্যানেজ করে। সেই পেনশন ফান্ডের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার বেতনে প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে কেটে রাখা হবে। সেই কেটে রাখা অংশটা আমরা পেনশন ফান্ডে রাখলাম। সেই পেনশন ফান্ডে রাখার পর সেই টাকাটা কোনো একটা লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করা হলো। সেই বিনিয়োগ করার মাধ্যমে যে রিটার্নটা পাওয়া গেল সেই রিটার্নটা আস্তে আস্তে জমানো হলো। জমানোর পর একটা নির্দিষ্ট বছর পর, সেটা হতে পারে 10, 15, 20, 30 বছর পর, সেই পেনশন ফান্ডের মোট টাকাটা আমাকে ফেরত দেওয়া হলো। এটাই হচ্ছে পেনশন ফান্ড। এই পেনশন ফান্ডের ব্যাপারটাও কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের মধ্যে পড়ে। এই পেনশন ফান্ড যারা ম্যানেজমেন্ট করে সেই সব প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্সিয়াল মার্কেটে পার্টিসিপেট করে। এবার আসো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন। ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনের মধ্যে পড়ে ইনভেস্টমেন্ট ব্যাংক পড়ে, ইনভেস্টমেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংক,
মিউচুয়াল ফান্ড। ইনভেস্টমেন্ট ব্যাংক এবং মার্চেন্ট ব্যাংকটা মূলত ব্রোকার এবং ডিলার হিসেবে কাজ করে। এখন ব্রোকার কী জিনিস, ডিলার কী জিনিস একটু পরে আসছি। এরাই মূলত ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন হিসেবে কাজ করছে। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একত্র করে লাভজনক বিনিয়োগে ব্যবহার করে। সেটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মেন কাজ। এরা আর্থিক বাজার এ পার্টিসিপেটর হিসেবে কাজ করে। এবার আসো ফাইন্যান্সিয়াল মার্কেটকে মোটা দাগে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায় ফাইন্যান্সিয়াল মার্কেটকে মোটা দাগে, ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট। এই 2টা ভাগ প্রধানত একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে এক্সিস্ট করে, যদি আমি সর্বোপরি বলার চেষ্টা করি। ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, ক্যাপিটাল মার্কেটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট। মানি মার্কেটকেও কোনো কোনো দেশে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটে ভাগ করা যায়, তবে সেটা খুব একটা উল্লেখযোগ্য না। মানি মার্কেটেও কিন্তু সেকেন্ডারি মার্কেট এক্সিস্ট করে এবং যেটা খুবই অ্যাক্টিভ হয়। প্রাইমারি, সেকেন্ডারি। এবার আসো মানি মার্কেট নিয়ে আগে কথা বলি। মানি মার্কেট একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকটা মূলত একটা দেশের মনিটারি পলিসিটা নিয়ন্ত্রণ করে। মানি রিলেটেড যে কার্যক্রমগুলো আছে সেটা মূলত নিয়ন্ত্রণ করে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশে সেটা বাংলাদেশ ব্যাংক, ইউএসএতে সেটা ফেডারেল রিজার্ভ সিস্টেম। এখন মানি মার্কেট বা মুদ্রা বাজারে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আছে? এটা সেফ। কেন সেফ? কারণ মাত্র 1 বছর বা তার কম সময় এটার মেয়াদ। মানি মার্কেট সিকিউরিটিসে যখন তুমি ইনভেস্ট করবা, তুমি 1 বছরের কম সময়ের মধ্যে রিটার্নটা পেয়ে যাচ্ছ। এই কারণে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের চেয়ে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেগুলো 5 বছর 10 বছর মেয়াদী বিনিয়োগ, সেগুলোর চেয়ে অপেক্ষাকৃত নিরাপদ। এবং মানি মার্কেট সিকিউরিটিসের লিকুইডিটি আছে। লিকুইডিটি কি জিনিস? লিকুইডিটি হচ্ছে কোনো একটা সম্পদকে কত দ্রুত নগদে রূপান্তর করা যায়। মানি মার্কেট সিকিউরিটিসের মেয়াদ যেহেতু 1 বছরের কম, তাই খুব দ্রুত মানি মার্কেট সিকিউরিটিসকে একটা নির্দিষ্ট সময় পর সেল করে নগদ টাকায় রূপান্তর করতে পারবা। যদি তুমি মানি মার্কেট সিকিউরিটিস পারচেস করো, অর্থাৎ মানি মার্কেট সিকিউরিটিসে যদি তুমি ইনভেস্ট করো বা বিনিয়োগ করো, তাহলে সেক্ষেত্রে মানি মার্কেট সিকিউরিটিসের লিকুইডিটি ভেরি হাই এবং মানি মার্কেট সিকিউরিটিস সচরাচর লং টার্ম সিকিউরিটিস বা ক্যাপিটাল মার্কেট সিকিউরিটিসগুলো হচ্ছে কম্পারেটিভলি সেফার। আর মানি মার্কেট সিকিউরিটিসে কোনো ধরনের কোলাটেরাল ইউজ করা হয় না বা কোনো কিছু বন্ধক রাখতে হয় না। আর মানি মার্কেট সিকিউরিটিসে যেহেতু মেয়াদ কম, তাই ঝুঁকিও কম। আর যেহেতু ঝুঁকি কম, সেহেতু আয়ও কম। মানি মার্কেট সিকিউরিটিসের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কম্পারেটিভলি কম হয়। কেন কম হয়? রিস্ক রিটার্ন যে প্রিন্সিপাল গত ক্লাসে বলেছিলাম সেই অনুযায়ী। রিস্ক রিটার্ন প্রিন্সিপালটা যেন কি ছিল? রিস্ক যত বাড়বে রিটার্ন তত বাড়বে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিমাণ যত বাড়বে রিটার্নের পরিমাণ তত বাড়বে। মানি মার্কেট সিকিউরিটিসে সচরাচর যারা রিস্ক অ্যাভার্স মানুষ, বেশি রিস্ক নিতে চায় না, তারা ইনভেস্ট করে, কারণ সেখানে রিটার্নে একটা সেফটি আছে, কারণ সেখানে তাড়াতাড়ি সে রিটার্নটা পাচ্ছে। তুমি যদি তাড়াতাড়ি কোনো একটা রিটার্ন পাও, তাহলে রিটার্নটা খুব বেশি বড় অ্যামাউন্টের হবে না, এটাই স্বাভাবিক। মানি মার্কেট সিকিউরিটিতে রিটার্নের পরিমাণটা
কম হয়, রিস্কও কম হয়। এই জন্য রিস্ক অ্যাভার্সদের জন্য মানি মার্কেট একটা ভালো জায়গা। মানি মার্কেটে কী ধরনের সিকিউরিটিস পারচেস এবং সেল হয়? ট্রেজারি বিল সেল হয়। ট্রেজারি বিলটা মূলত ইস্যু করে গভর্নমেন্ট। মানি মার্কেটে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যেমন চেক, পে অর্ডার, এগুলো এক্সচেঞ্জ হয়। কমার্শিয়াল পেপার মানি মার্কেট সিকিউরিটিসে এক্সচেঞ্জ হয়। কমার্শিয়াল পেপারটা যেন কি মনে আছে? পড়েছিল ইন্টারমিডিয়েটে। কমার্শিয়াল পেপার হচ্ছে এমন একটা শর্ট টার্ম সিকিউরিটিস যেটা মূলত ব্লু চিপ কোম্পানিগুলো ইস্যু করে। ব্লু চিপ কোম্পানিগুলো তাদের স্বল্পমেয়াদী যে খরচটা, সে খরচটা পরিশোধ করার জন্য কমার্শিয়াল পেপার ইস্যু করে। ব্যাপারটা কি এরকম? শুধুমাত্র ব্লু চিপ কোম্পানি, অর্থাৎ যাদের আর্থিক অবস্থা খুবই ভালো, যেসব কোম্পানিগুলোর আর্থিক অবস্থা খুবই ভালো তাদেরকে বলা হয় ব্লু চিপ কোম্পানি। শুধুমাত্র ব্লু চিপ কোম্পানি কি ইস্যু করতে পারবে কমার্শিয়াল পেপার? ঠিক তা না, একটা ফালতু কোম্পানিও ইস্যু করতে পারে। কিন্তু একটা ফালতু কোম্পানি কমার্শিয়াল পেপার কেউ কিনবে না, কিনবে ব্লু চিপ কোম্পানি, যারা এ ক্যাটাগরির কোম্পানি, তাদের কমার্শিয়াল পেপার। কারণ তারা তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে তোমার টাকাটা তুমি ফেরত পাবা যদি ইনভেস্ট করো শর্ট টার্মে আমাদের সিকিউরিটিসটা পারচেস করার মাধ্যমে। সো মানি মার্কেটের ব্যাপারে মোটামুটি আমরা আলোকপাত করলাম। এবার আসো ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে মূলত সিকিউরিটিস মার্কেট থাকবে, বন্ড মার্কেট থাকবে। এখানে আমরা সিকিউরিটি ক্যাপিটাল নিয়ে আগে কথা বলবো। সিকিউরিটি ক্যাপিটালের প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটটা অপেক্ষাকৃত অ্যাক্টিভ বন্ড মার্কেটের তুলনায়। প্রাইমারি মার্কেট অফ সিকিউরিটিস ক্যাপিটাল। প্রাইমারি মার্কেটে কি হয়? প্রাইমারি মার্কেটে ইনিশিয়াল পাবলিক অফারিং হয় বা আইপিও হয়। প্রাইমারি মার্কেট, আইপিও টার্মিনোলজিটা প্রাইমারি মার্কেটের সাথে ইনভলভড। এখন আইপিও কি জিনিস মনে পড়ে? যখন কোনো একটা কোম্পানি নতুন লিস্টেড হয়, লিস্টেড হওয়ার পর সেই কোম্পানিটার মূলধনের প্রয়োজন হয়। মূলধনের যখন প্রয়োজন হয় তখন সেই কোম্পানিটা শেয়ার ইস্যু করে। শেয়ার ইস্যুর মাধ্যমে সেই কোম্পানিটা অর্থ সংগ্রহ করে। শেয়ার ইস্যু করার জন্য স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী প্রস্তুত করতে হয় এবং প্রচারণা চালাতে হয়। প্রচারণা হচ্ছে এটাই, আমরা শেয়ার ছেড়েছি, আমরা প্রিমিয়াম প্রাইসের শেয়ার ছেড়েছি, কিংবা ফেস ভ্যালুতে শেয়ার ছেড়েছি, কিংবা অবহারে শেয়ার ছেড়েছি। এখন আপনারা শেয়ারটা আসুন কিনে নিন। আপনারা যদি শেয়ার কেনেন তাহলে হয়তোবা আপনারা ভবিষ্যতে লাভবান হতে পারেন, আমাদের শেয়ার প্রাইস বাড়তে পারে, আপনারা ডিভিডেন্ড পেতে পারেন। এই সব কথাবার্তা বলে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে একটা নতুন কোম্পানি আসে এবং নতুন কোম্পানি আসার পর শেয়ারটা ইস্যু করে। আবার কোনো একটা পুরাতন কোম্পানিও নতুন করে যদি শেয়ার ছাড়ে, সেও ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে বা আইপিওতে আসতে পারে। এরপর আসো সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটটা লিকুইডিটি বেশ ভালোই। কেন ভালো? কারণ সেকেন্ডারি মার্কেটে খুব দ্রুত একটা সিকিউরিটিস কেনা বেচা করা যায়। সেকেন্ডারি মার্কেটে কার কোনো অস্তিত্ব থাকে না জানো? যে কোম্পানি শেয়ারটা ইস্যু করেছিল ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে, তার অস্তিত্বটা থাকে না। সেকেন্ডারি মার্কেটে ট্রানজ্যাকশনটা বা লেনদেনটা হয় মূলত ইনভেস্টারদের মধ্যে। একজন বিনিয়োগকারী আরেকজন বিনিয়োগকারীর কাছে শেয়ারটা বিক্রি করে বা অন্য আরেকজন বিনিয়োগকারীর কাছ থেকে শেয়ারটা কেনে। সে শুধুমাত্র খেয়াল রাখছে মার্কেট প্রাইসটা বাড়ছে নাকি কমছে। কারণ মার্কেট প্রাইসের হিসেব নিকেশগুলো আমরা যখন শেয়ার নিয়ে পড়াবো ভবিষ্যতে, তখন সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি শুধুমাত্র এটুকু বলে রাখি, শেয়ার প্রাইস কমছে নাকি বাড়ছে সেটার উপর খেয়াল করে সেকেন্ডারি মার্কেটে এক্সচেঞ্জ হচ্ছে একটা শেয়ার এবং সে অনুযায়ী লাভ বা লোকসান হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা সম্পূর্ণ ইনভেস্টরদের মধ্যে সীমাবদ্ধ এবং শেয়ারের মালিকানা অনবরত পরিবর্তন হচ্ছে সেকেন্ডারি মার্কেটে। এবং সেকেন্ডারি মার্কেটটা যদি অ্যাক্টিভ হয় তাহলে সেকেন্ডারি মার্কেটে লিকুইডিটি খুব ভালো থাকবে। সেকেন্ডারি মার্কেটের অ্যাক্টিভিটি এবং লিকুইডিটি নিয়ে যেহেতু কথা বলছি, সেহেতু এই মার্কেটের আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতে হয়, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আমি শুরুতে কথা বলিনি।
সেটা নিয়ে এখন একটু কথা বলছি। একটা অ্যাক্টিভ ইফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেটে কিছু ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকতে হবে, যেমন অ্যাকিউরেসি অ্যান্ড timeliness of information, timeliness of information, liquidity, price continuity, আর এটা হচ্ছে কমিশন। একটা দক্ষ ফাইন্যান্সিয়াল মার্কেটে অবশ্যই ইনফরমেশনগুলো টাইমলি যুক্ত হতে থাকবে। ইনফরমেশন যদি নতুন করে না আসে তাহলে শেয়ার প্রাইসের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ইনফরমেশন যেটা আসবে সেটা অ্যাকিউরেট হবে। ইনফরমেশন যদি অ্যাকিউরেট হয় তাহলে ইনভেস্টর ফাইন্যান্সিয়াল মার্কেটে কোনো একটা শেয়ারের প্রাইসকে অ্যানালাইসিস করে বা একটা ফাইন্যান্সিয়াল মার্কেটের ইন্ডেক্সগুলোকে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে পারবে কোন সিকিউরিটিতে তার ইনভেস্ট করা উচিত বা কোন সিকিউরিটিতে তার বিনিয়োগ করা উচিত। সেটা একটা শেয়ার হোল্ডার বা একজন ইনভেস্টর খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবে যদি সে দেখে যে ফাইন্যান্সিয়াল মার্কেটটা এফিশিয়েন্ট, অর্থাৎ সেখানে ইনফরমেশনগুলো অ্যাকিউরেট এবং টাইমলি ইনফরমেশন আসছে, অনেক দেরি করে ইনফরমেশন আসছে না। আর লিকুইডিটি হচ্ছে খুব সহজে সেকেন্ডারি মার্কেটে শেয়ারগুলোকে বা কোনো একটা সিকিউরিটিসকে খুব সহজে হাত বদল করা যাবে। আর প্রাইস কন্টিনিউটি হচ্ছে খুব বেশি পরিমাণ প্রাইসের পরিবর্তন হবে না। ধরো শেয়ার প্রাইস ছিল 48 টাকা, 48 টাকা 50 পয়সা হলো 2 দিন পর, 3 দিন পর হলো 48 টাকা 90 পয়সা, এভাবে অর্থাৎ 50 পয়সা 1 টাকা 1 টাকা 1.5 টাকা বড় যে এরকম বাড়তে পারে, এর বেশি শেয়ার প্রাইস বাড়বে না, অর্থাৎ প্রাইস কন্টিনিউটি থাকবে। এটা লিকুইডিটির আরেকটা পার্ট। আর নতুন ইনফরমেশন যদি না আসে তাহলে শেয়ার প্রাইসের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। একমাত্র শেয়ার প্রাইসের পরিবর্তন তখন হবে যখন কোনো নতুন ইনফরমেশন শেয়ার মার্কেটে আসবে। যদি নতুন ইনফরমেশন না আসে এবং শেয়ার প্রাইস অনেক বেড়ে যায় তাহলে ধরে নিতে হবে শেয়ার মার্কেটটা বা ফাইন্যান্সিয়াল সে মার্কেটটা খুব একটা এফিশিয়েন্ট না বা দক্ষ না, কারণ সেখানে ইনফরমেশন অ্যাকিউরেসির অভাব আছে, ইনফরমেশন টাইমলিনেসের অভাব আছে। আর কমিশন রেটটা লো, অর্থাৎ ট্রানজ্যাকশন কস্টটা লো। তোমার অবশ্যই একটা ট্রানজ্যাকশন কস্ট আছে তুমি যখন একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে সিকিউরিটিস ট্রানজ্যাকশন করবা। ট্রানজ্যাকশন কস্টটা তোমার কাকে দিতে হবে? তোমার দিতে হবে ব্রোকারকে। তুমি যদি শেয়ারে ইনভেস্ট করতে চাও তোমার অবশ্যই আগে বিও অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশে প্রায় 25 লাখ মানুষের বিও অ্যাকাউন্ট আছে। এই বিও অ্যাকাউন্টে আগে সবাই মতিঝিলে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ছিল সেখানে গিয়ে বিও অ্যাকাউন্ট খোলার পর সেখানে দাঁড়িয়ে থাকতো বা বসে থাকতো কখন শেয়ার প্রাইস বাড়বে কমবে সেই ব্যাপারগুলো খেয়াল রাখতো। এখন ইন্টারনেটের মাধ্যমেই ইন্ডেক্সগুলোকে দেখে বোঝা যায় যে কখন শেয়ার প্রাইস বাড়ছে বা কমছে। অনলাইনেই বিও অ্যাকাউন্টের সাথে কমিউনিকেট করা যায়। এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। তবে বিও অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রে তোমার একটা চার্জ দিতে হয়, ইয়ারলি চার্জ দিতে হয়। তোমাকে ব্রোকারকে একটা কমিশন পে করতে হয়, কারণ ব্রোকার একজন ইন্টারমিডিয়ারি। ফাইন্যান্সিয়াল মার্কেটটা মূলত কিন্তু একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। সেই ফাইন্যান্সিয়াল মার্কেটে ইন্টারমিডিয়ারি মূলত কারা? ইন্টারমিডিয়ারি হতে পারে একটা ব্যাংক, সেটা হতে পারে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক, সেটা হতে পারে কোনো ব্রোকার, সেটা হতে পারে কোনো ডিলার, কোনো পেনশন ফান্ড ম্যানেজার কিংবা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি। যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে পার্টিসিপেট করে তারাই হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের ইন্টারমিডিয়ারি। ইন্টারমিডিয়ারিরা কী করে? ডেফিসিট ইউনিট এবং সারপ্লাস ইউনিটকে কানেক্ট করে। ডেফিসিট ইউনিটের হয়ে সারপ্লাস ইউনিটের কাছে কোনো একটা সিকিউরিটিসকে বিক্রি করে এবং সারপ্লাস ইউনিটের সাথে লেনদেনটা যথাযথভাবে সম্পাদনে সাহায্য করে একটা ইন্টারমিডিয়ারি। বাদ গেছে সেটা হচ্ছে থার্ড মার্কেট। থার্ড মার্কেটটা আসলে খুব একটা জরুরি কোনো ইস্যু না, কারণ অনেক জায়গায় থার্ড মার্কেটের কোনো অস্তিত্ব নাই। থার্ড মার্কেট বলতে মূলত এমন কোনো মার্কেটকে বোঝাবে যেখানে
আনলিস্টেড সিকিউরিটিসগুলোকে ট্রেড করা হবে। আনলিস্টেড সিকিউরিটিস কাদের হতে পারে? আনলিস্টেড কোম্পানির হতে পারে আনলিস্টেড সিকিউরিটিস। এখন থার্ড মার্কেটে কোথায় লেনদেনটা হবে? ওভার দ্য কাউন্টার মার্কেটের মাধ্যমে হবে। থার্ড মার্কেটকে ওভার দ্য কাউন্টার মার্কেট বলে। থার্ড মার্কেট এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম নেই। বিও অ্যাকাউন্ট খুলে যেরকম ব্রোকার হাউসে গিয়ে লিস্টেড কোম্পানিগুলো শেয়ারে ট্রানজ্যাকশন করতে হয়, কিন্তু থার্ড মার্কেটের ক্ষেত্রে সেরকম কিছু না। এখানে পার্টিকুলার প্লেস নাই। সিস্টেমটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড সিস্টেম, বিকেন্দ্রীকরণ করা অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে যখন এটা সিস্টেমকে সাজানো হচ্ছে এবং যখন সেটার কোনো পার্টিকুলার প্লেস থাকছে না, তখন সেটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে বা বিকেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে। ডিসেন্ট্রালাইজড। আর এটার একটা নাম হচ্ছে ওটিসি বা ওভার দ্য কাউন্টার। একটা বিখ্যাত থার্ড মার্কেটের নাম কি তোমরা বলতে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, ন্যাসড্যাক। ন্যাসড্যাক এটা একটা বিখ্যাত থার্ড মার্কেট বা ওভার দ্য কাউন্টার মার্কেট, যেখানে ডিসেন্ট্রালাইজড সিস্টেমের মাধ্যমে অনলাইনে বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে কোনো একটা সিকিউরিটিসে কেনা বেচা হয় এবং সেখানে মূলত পার্টিসিপেট করছে কারা? যারা আনলিস্টেড কোম্পানি। এই গেল থার্ড মার্কেট। বন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ প্রাইমারি সেকেন্ডারি মার্কেট অন্যান্য দেশে থাকলেও বাংলাদেশে সেটার উল্লেখযোগ্য কোনো অস্তিত্ব নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের আন্ডারে 18টা বন্ড লিস্টেড আছে। বাংলাদেশে বন্ড মার্কেট খুবই ইনঅ্যাক্টিভ। আমরা খুব একটা বাংলাদেশের মানুষরা বন্ডে ইনভেস্টমেন্ট করি না। এবার আর্থিক বাজারের সাথে সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ দুটো পক্ষের ব্যাপারে বলি। একজন হচ্ছে ব্রোকার আর একজন হচ্ছে ডিলার। ব্রোকারকে, ডিলারকে, দুইজনেই ইন্টারমিডিয়ারি। ব্রোকারের কাজ হচ্ছে সারপ্লাস ইউনিট, ডেফিসিট ইউনিটকে একটা পার্টিকুলার প্লেসে নিয়ে আসা যেখানে তারা ট্রানজ্যাকশন করবে। একটা পার্টিকুলার প্লেসে নিয়ে আসা। এ হচ্ছে ব্রোকারের কাজ, এবং ব্রোকার কমিশনের বিনিময়ে কাজ করে। এই যে ইন্টারমিডিয়ারি হিসেবে ব্রোকার এবং ডিলাররা কাজ করছে, এই কাজটাকে বলা হয় আন্ডাররাইটিংয়ের কাজ বা অবলেখনের কাজ। কাজটা মূলত কি? ইনভেস্টর যারা, তাদের সাথে যারা ইস্যুয়ার, অর্থাৎ শেয়ার যারা ইস্যু করবে তাদের পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ কোনো একটা কোম্পানির হয়ে শেয়ারটা বিক্রি করা ইনভেস্টরের কাছে, মধ্যস্থতাকারী হিসেবে এই শেয়ার ক্রয় বিক্রয়ে সাহায্য করা ব্রোকারের কাজ। ব্রোকার এই কাজটা করবে কমিশন বা একটা নির্দিষ্ট ট্রানজ্যাকশন কস্টের বিনিময়, যেটা খুব একটা বেশি হয় না সচরাচর। এটা হয়তো বা সেটা ইয়ারলি বেসিসে হতে পারে। যদি তোমার বিও অ্যাকাউন্টটা বছর পর বছর চলতে থাকে, তোমার ইয়ারলি বেসিসে একটা চার্জ নেবে ব্রোকার, এবং ব্রোকার কাজ করবে অবশ্যই একটা পার্টিকুলার প্লেসে। কিন্তু যখন আমরা ডিলার নিয়ে কথা বলবো, ডিলারের কোনো পার্টিকুলার প্লেস নাও থাকতে পারে।
পার্টিকুলার প্লেস নাও থাকতে পারে। এবং ডিলার অনেক ক্ষেত্রে বিড প্রাইস আর আস্ক প্রাইসের মাধ্যমে সিকিউরিটিজ কেনা বেচায় সাহায্য করে। সিকিউরিটিজ কেনা বেচায় সাহায্য করে। বিড প্রাইসটা কি? বিড প্রাইসটা হচ্ছে সেই রেটটা যেই হায়েস্ট রেটে একটা সিকিউরিটিসকে পারচেস করা হয়, পারচেস করার অফার করা হয়। যেই সর্বোচ্চ রেটে একটা সিকিউরিটিস পারচেজের অফার হয় সেটাই হচ্ছে বিড প্রাইস। আর আস্ক প্রাইস হচ্ছে যেই সর্বনিম্ন রেটে একটা সিকিউরিটিস সেলের অফার হয় সেটা হচ্ছে আস্ক প্রাইস। আবার বলছি, আস্ক প্রাইস হচ্ছে যে লোয়েস্ট প্রাইসে একটা সিকিউরিটিস সেল করার অফারটা হয় সেটা হচ্ছে আস্ক প্রাইস। আর বিড প্রাইস হচ্ছে যে সর্বোচ্চ রেটে একটা সিকিউরিটিস পারচেজের অফার হয় সেটা হচ্ছে বিড প্রাইস। এই বিড প্রাইস আর আস্ক প্রাইস ব্যাপারটা ডিলারের সাথে ইনভলভড। পার্টিকুলার প্লেস নাও থাকতে পারে, অর্থাৎ এটা ওভার দ্য কাউন্টার বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমেও হতে পারে। তো ডিলার হিসেবে মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংকরা কাজ করতে পারে অনেক ক্ষেত্রে ডিলাররা নিজেদের লাভ ক্ষতি নিজেরাই বহন করে, অর্থাৎ তারা একবারে সবগুলো শেয়ার কিনে নিল। কাদের কাছ থেকে কিনে নিল? কোনো একটা কোম্পানির কাছ থেকে, অর্থাৎ কোনো একটা ইস্যুয়ারের কাছ থেকে সবগুলো শেয়ার তারা কিনে নিল। কিনে নেওয়ার পর তারা নিজেরাই সমস্ত লাভ ক্ষতি বহন করার মাধ্যমে তারা নিজেরাই সমস্ত লাভ ক্ষতি বহন করার দায়িত্বটা বহন করে। এটাই হচ্ছে ডিলারের কাজ। কিন্তু ব্রোকার কিন্তু লাভ লস এগুলো বিয়ার করে না, কিন্তু ডিলার অনেক সময় এই ঝুঁকিটা নেয়। কিন্তু আলটিমেটলি দুজনেই ইন্টারমিডিয়ারি। এই গেল সব মিলিয়ে আর্থিক বাজার নিয়ে প্রাথমিক সব কথাবার্তা। এবার সব বাংলাদেশের আর্থিক বাজার নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের আর্থিক বাজারে সচরাচর তিনটা স্তর থাকে: ফর্মাল, সেমি ফর্মাল আর ইনফর্মাল সেক্টর। বাংলাদেশি ফাইন্যান্সিয়াল মার্কেট formal, semi-formal আর ইনফর্মাল। এখন ফর্মাল মার্কেট কোনটা? ফর্মাল মার্কেট হচ্ছে যে মার্কেটটা মূলত কোনো রেগুলেটরি অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত। রেগুলেটরি অথরিটি কারা? রেগুলেটরি অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। আমি লিখে দিচ্ছি: বাংলাদেশ ব্যাংক, বিসেক,
ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এরা হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যারা মূলত তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের অধীনে যেসব শেয়ারগুলো ট্রানজ্যাকশন হয়, লিস্টেড কোম্পানিগুলোর শেয়ার ট্রানজ্যাকশন হচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশে যে 78টা বিমা কোম্পানি আছে, বাংলাদেশে বিমা কোম্পানির সংখ্যা 78টা, যার মধ্যে কিছু আছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কিছু আছে সাধারণ কোম্পানি, সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানি। এর মধ্যে সরকারি কোম্পানি হচ্ছে দুটো, একটা হচ্ছে সাধারণ জীবন বীমা কর্পোরেশন, আরটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। বাকিগুলো সবই হচ্ছে বেসরকারি। আর ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জের বাইরে অন্যান্য জায়গাগুলোতে বাংলাদেশে শেয়ারগুলো লেনদেন হচ্ছে মূলত ব্রোকার হাউসের সাহায্যে। এখন ব্যাংকিং সেক্টরটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে সব মিলিয়ে কয়টা ব্যাংক আছে জানো? বাংলাদেশে সব মিলিয়ে বর্তমানে ব্যাংকের সংখ্যা 63টা। রিসেন্টলি 3টা ব্যাংক অনুমোদন পেয়েছে, যার মধ্যে একটা হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আরেকটা হচ্ছে পিপলস ব্যাংক, আর আরেকটা হচ্ছে সিটিজেন ব্যাংক। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ব্যাংক, সিটিজেন ব্যাংক, এই 3টা ব্যাংক রিসেন্টলি অনুমোদন পেয়েছে। একটা পরিশোধিত মূলধন পরিশোধ করে মন্ত্রিসভার আইন পাশ হয়েছে এবং সব মিলিয়ে তারা রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী অনুমোদন পেয়ে গেছে। এখন বাংলাদেশে 63টা ব্যাংকের মধ্যে ভাগ আছে। 6টা ব্যাংক হচ্ছে সরকারি, সোনালী জনতা, রূপালী অগ্রণী, বেসিক আর বিডিবিএল। বিডিবিএল এর নামটা আমরা অনেকে জানি না। বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে বিডিবিএল। তারপর বেসরকারি কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে সব মিলিয়ে রিসেন্ট 3টা এডিশন করে হচ্ছে 37টা, যারা দেশি কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 37টা। এই 37টার মধ্যে এই 37টাই সাধারণভাবে প্রচলিত নিয়মে মূলত ব্যবসা বাণিজ্যগুলো করে আসছে, অর্থাৎ তার ডিপোজিট নিচ্ছে আর ডিপোজিটের একটা নির্দিষ্ট অংশ জমা রেখে বাকি অংশটা লোন হিসেবে অন্য আরেকটা পক্ষকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ কোনো একটা ডেফিসিট শ্রেণীকে দিয়ে দিচ্ছে এবং সুদ প্রদান এবং সুদ গ্রহণের মাঝখানে যে অংশটুকু উদ্বৃত্ত সে অংশটুকুই হচ্ছে এইসব সাধারণ দেশীয় ব্যাংকের মুনাফা। আর ইসলামী ব্যাংক অর্থাৎ ইসলামী শরিয়া আইনে পরিচালিত ব্যাংক হচ্ছে বাংলাদেশে 8টা। এই 8টার মধ্যে 6টাতেই ইসলামী শব্দটা যুক্ত আছে বলে সহজে আইডেন্টিফাই করা যায়। এক্সিম ব্যাংকের সাথে ইসলামী শব্দটা যুক্ত না থাকলেও এক্সিম ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আরও একটা ব্যাংক আছে, সেটা তোমাদেরকে খুঁজে বের করার দায়িত্ব দিলাম, খুঁজে বের করো। আর বেসরকারি বিদেশি ব্যাংক আছে 9টা। নাম শুনে বেশিরভাগই চিহ্নিত করা যায়, কিছু কিছু চিহ্নিত করা যায় না, সেগুলো মুখে বলে দিচ্ছি। যেমন ধরো এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে বিদেশি ব্যাংক, এগুলো চিহ্নিত করা যায় না অনেক সময়। ব্যাংক আলফালা, এটা হচ্ছে বিদেশি ব্যাংক। উড়ি ব্যাংক, বিদেশি ব্যাংক। সিটি ব্যাংক এনএ, এটাও বিদেশি ব্যাংক।
আর বিশেষায়িত ব্যাংক আছে 3টা, যার মধ্যে সর্বশেষ বিশেষায়িত ব্যাংক বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংক। আর এর আগে দুটো ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক আর এটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সব মিলিয়ে 63টা। আর অতফসিলি ব্যাংক বা নন লিস্টেড ব্যাংক, যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে পড়ে না, সেই ব্যাংকের সংখ্যা হচ্ছে 5টা, যার মধ্যে আছে গ্রামীণ ব্যাংক অন্যতম, জুবিলি ব্যাংক আছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আছে, তারপর সঞ্চয় ব্যাংক আছে। এই ব্যাংকগুলো মোটামুটি অতফসিলি ব্যাংকের মধ্যে পড়ে। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যাপারে কথা হলো, এখন ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি আন্ডারে বাংলাদেশে 78টা বিমা কোম্পানি আছে, যার মধ্যে 32টা হচ্ছে জীবন বিমার সাথে সম্পর্কিত আর 46টা হচ্ছে সাধারণ বিমার সাথে সম্পর্কিত। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি মূলত 2010 সালের আইন দ্বারা পরিচালিত হয়, আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিচালিত হয় 2012 সালে সংশোধিত বিসেকের যে আইনটা আছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, সেটা দ্বারা, এবং সেটা প্রথমে আসছিল 1993 সালে। আর এছাড়া বাংলাদেশে কোম্পানি আইন আছে 1994 সালের, ব্যাংকিং কোম্পানি আইন হচ্ছে 1991 সালে, আর নেগোশিয়েবল সার্টিফিকেট অফ ডিপোজিট অ্যাক্ট হচ্ছে 1881। সেই 1881 সালের আইন এখন পর্যন্ত বলবৎ আছে। এগুলো মোটামুটি হচ্ছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর আইনগত দিক। এর বাইরে আরও একটা বাজার আছে, যে বাজারটা ব্যাপারে কথা বলা হয়নি, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স, বৈদেশিক মুদ্রা বাজার, যেটার বাংলা করলে হয়। এটা মূলত এক ধরনের ওভার দ্য কাউন্টার মার্কেট, যেটা $10 দিয়ে একটা অনলাইন অ্যাকাউন্ট খুলতে হয় এবং ডিলারের সাথে মূলত ট্রানজ্যাকশন করতে হয়। মুদ্রার ওঠানামার উপর ভিত্তি করে তোমার লাভ লোকসানটা নির্ধারিত হবে। সেই সকল ওভার দ্য কাউন্টার মার্কেটে, যেগুলো হচ্ছে ফরেক্স বা এফএক্স বলে পরিচিত। এই এফএক্স মার্কেটের অস্তিত্ব বাংলাদেশে খুব একটা নেই এবং বাংলাদেশে খুব সম্ভবত এটা এখন পর্যন্ত লিগালও হয়নি। সেই এফএক্স মার্কেটের সাথে খুব কম মানুষ ইনভলভড আছে, এটাকে খুব একটা উল্লেখযোগ্য কিছু ধরা হয় না। সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত যা যা বলা সম্ভব সবই তোমাদেরকে বলা হয়েছে। এরপরেও কিন্তু কাজ থেকে যায়, এরপরে যে কাজটা থেকে যায় সেটা হচ্ছে এগুলোকে ভালো মতো মুখস্থ করা। এখন আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করবে এবং আরও একবার তোমাদের বইটা খুলে ইন্টারমিডিয়েটে যে আইনগত দিকগুলো আছে সেগুলো আবার রিভাইজ করবে। অর্থাৎ কোম্পানি অ্যাক্টটা আরেকবার দেখলে দরকার হলে, মানি লন্ডারিং অ্যাক্টটা একবার দেখলে, তারপর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটির আন্ডারে যে আইনগুলো আছে সেগুলো একবার করে দেখলে তাহলেই মোটামুটি তোমাদের এই ব্যাপারগুলো আত্মস্থ হয়ে যাওয়ার কথা। আর শেয়ার মার্কেট, বন্ড মার্কেট, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, সারপ্লাস ইউনিট, ডেফিসিট ইউনিট সম্পর্কে যা যা বলা হয়েছে এর চেয়ে বেশি সম্ভবত আর বলার কথা না এই প্রেক্ষাপট থেকে। সব মিলিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফিনিক্সের সাথে থাকো, শাফাত মাহিমের সাথে থাকো। আল্লাহ হাফেজ।